হ্যালো বন্ধুরা, আমি দিজয় আর তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলের নতুন ভিডিওতে। আজ আমি তোমাদের সাথে যে সিনেমাটা নিয়ে গল্প করব, সিনেমাটার নাম হচ্ছে থান্ডেল। থান্ডেল মূলত একটা তেলেগু সিনেমা। বন্ধুরা, তেলেগু ভাষায় থান্ডেল শব্দের অর্থ হচ্ছে নেতা অথবা লিডার। তো এই সিনেমার নাম কেন থান্ডেল রাখা হয়েছে সেটা আমি আশা করি সিনেমায় এক্সপ্লেন করার মাঝে তোমরা বুঝতে পারবে। তো চলো সময় নষ্ট না করি সরাসরি চলে যাই সিনেমার এক্সপ্লেনেশনে। এই সিনেমার গল্পটা শুরু হয়েছে তামিলনাড়ু স্টেটের একটা গ্রাম শ্রীকাকুলামকে কেন্দ্র করে। শ্রীকাকুলাম গ্রামটা অ্যাকচুয়ালি সমুদ্রের তীরে অবস্থিত। এই ছোট্ট গ্রামের বেশিরভাগ পুরুষ মানুষই তাদের জীবন জীবিকার জন্য একটা কাজই করে, আর সেটা হচ্ছে তারা মাছ ধরে। এবং মাছ ধরার জন্য তাদেরকে প্রায় তাদের গ্রাম থেকে 1000-1500 কিলোমিটার দূরে সমুদ্রে যেতে হয়। এখান থেকে তারা মাছ ধরে এবং সেই মাছ নিয়ে চলে যায় তারা গুজরাটে গিয়ে তারা মৎস্য ব্যবসায়ীদের কাছে সেই মাছ হ্যান্ড ওভার করে, যাদের থেকে তারা বোট নিয়ে সমুদ্রে মাছ ধরতে যায়। মাছ হ্যান্ড ওভার করে এবং তার পরিবর্তে বোটের মালিকের কাছ থেকে টাকা নিয়ে তারপরে তারা আবার নিজেদের গ্রাম শ্রীকাকুলামে ফিরে আসে। শ্রীকাকুলাম থেকে যতজন পুরুষ মানুষ মাছ ধরতে যায় তারা সংখ্যায় ছিল 22 জন। আর এই 22 জনের মধ্যেই আমরা আমাদের সিনেমার হিরো রাজুকেও দেখতে পাই, যে চরিত্রে অভিনয় করেছে নাগা চৈতন্য। রাজু এবং তার সহকর্মীরা সমুদ্রে মাছ ধরে প্রায় বছরের 9 মাস, আর বাকি 3 মাস তারা নিজেদের গ্রামে থাকে। সিনেমাতে রাজুর পাশাপাশি আমরা রাজুর লাভ ইন্টারেস্ট সত্যাকেও দেখতে পাবো। সত্যা চরিত্রে অভিনয় করেছে সাই পল্লবী। সত্যা এবং রাজু ডিপলি একে অন্যকে ভালোবাসে। তারা ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছে। রাজুর ফ্যামিলিতে তার মা আছে, বাবা নেই। তার বাবা মাছ ধরতে গিয়েই মারা গেছিল। আর সত্যার ফ্যামিলিতে বাবা আছে কিন্তু তার মা নেই। সত্যার বাবা যখন একবার মাছ ধরতে গেছিল সমুদ্রে এবং সেখানে 9 মাস ছিল, সে যখন সমুদ্রের থেকে মাছ ধরে ফিরে এসে সে দেখতে পায় ছোট্ট সত্যাকে রেখে তার মা মারা গেছে। এবং এর পরের থেকেই সত্যার বাবা আর কখনোই মাছ ধরতে দূর সমুদ্রে যায়। রাজু যখন সমুদ্রে যায় মাছ ধরতে, সেই 9 মাস সত্যা কখনো ননভেজ টাচ করে না। রাজু যখন সমুদ্র থেকে মাছ ধরে ফিরে আসে, যে 3 মাস সে গ্রামে থাকে, সেই 3 মাস সত্যা এবং রাজু একে অন্যের সাথে কোয়ালিটি টাইম পাস করে এবং শুধুমাত্র সেই 3 মাসই সত্যা ননভেজ খায়। সত্যা এবং রাজুর প্রেম ভালোবাসার পাশাপাশি আমরা আরেকটা জিনিস যেটা দেখতে পাই, সেটা হচ্ছে রাজু সবসময়ই গ্রামের লোকেদের বিপদে আপদে সাহায্য করে। শুধুমাত্র নিজের গ্রামের লোকেদেরই নয়, পার্শ্ববর্তী গ্রামের লোকেদেরও যদি কোনো বিপদ হয় সেখানেও সে সাহায্য করতে পিছু পা হয় না। এরকম একটা সিচুয়েশন আমরা দেখতে পাই। পার্শ্ববর্তী গ্রামের কিছু মৎস্যজীবী আসে রাজুদের গ্রামে এবং জানায় যে তাদের গ্রামে কিছু কন্ট্রাক্টর সমুদ্রের তীর থেকে প্রচুর পরিমাণে বালু তুলছে, যার ফলে ভবিষ্যতে যদি কখনো বন্যা হয় সেই বন্যার জলে তাদের গ্রাম পুরোপুরি ডুবে যেতে পারে। এই ঘটনা শোনার পরে রাজু সেখানে যাবে এবং সেই কন্ট্রাক্টর এবং তার লোকজনকে মেরে প্রবলেমটার একটা সলভ করে সেখান থেকে ফিরে আসবে। এই ঘটনার পরে শুধুমাত্র নিজের গ্রাম নয়, পার্শ্ববর্তী গ্রামে রাজুর নামে প্রশংসা ছড়িয়ে পড়ে। আর এরপরে রাজুর চাচা, যে কিনা তাদের দলের নেতা ছিল, তখনই তাদের মাছ ধরার টিমের নেতা হিসাবে রাজুর নাম ডিক্লেয়ার করবে, অর্থাৎ তাকে থান্ডেল হিসাবে ডিক্লেয়ার করা হবে। এবং এটা ডিসাইড করা হয় যে পরবর্তীতে যখনই মাছ ধরতে যাওয়া হবে সমুদ্রে, সেই দলের নেতৃত্ব করবে নতুন থান্ডেল অর্থাৎ রাজু। এরপরে নতুন থান্ডেলের নেতৃত্বে তারা মাছ ধরতে যাবে এবং 9 মাস পরে তারা আবার ফিরে আসবে। কিন্তু এই 9 মাসের মধ্যে তাদের গ্রামে একটা অঘটন ঘটে। এটা হচ্ছে তাদের টিম ছাড়াও আর যে সমস্ত পুরুষ মানুষ লোকালি মাছ ধরতে যেত, তাদের মধ্যে একজন মাছ ধরতে যাবে এবং মাছ ধরতে গিয়ে মারা যাবে। আর এই ঘটনা দেখার পরে সিনেমার নায়িকা অর্থাৎ সত্যার মনে এতটাই ভয় হয়ে যাবে যে রাজু ফিরে আসার পরে সে রাজুর কাছে ডিমান্ড করবে সে যেন আর দূর সমুদ্রে মাছ ধরতে না যায়। এবং সে রাজুর কাছে এতটাই স্ট্রংলি ডিমান্ড করবে, তার মন রাখার জন্য রাজু এটা অ্যাকসেপ্ট করে নেবে যে সে আর দূর সমুদ্রে মাছ ধরতে যাবে না। কিন্তু সে তো দলের নেতা, সে চাইলেও এটা করতে পারবে না। পরের দিন সকালবেলা সত্য যখন ঘুমিয়ে আছে, রাজু ঠিকই তার সহকর্মীদের নিয়ে রেল স্টেশনে পৌঁছে যাবে রওনা দেওয়ার উদ্দেশ্যে। সত্য যখন ঘুম ভাঙবে, সে দেখবে রাজু নেই, সে দৌড়ে রেল স্টেশনে পৌঁছে যাবে। সে রাজুকে আটকানোর বারবার চেষ্টা করবে, কিন্তু একজন থান্ডেল হিসাবে নিজের কর্তব্যবোধের জায়গা থেকে রাজু কিছুতেই সত্যার এই প্রস্তাব মেনে নিতে পারবে না। সে সত্যাকে বারবার বোঝানোর চেষ্টা করবে এবং এটাও বলবে যে এইবারের মতো আমাকে যেতে দাও, পরের বার থেকে আমি আর যাবো না। সেক্ষেত্রে সত্য কিছুতেই রাজি হবে না। সত্য রাজি না হলেও রাজু তার সহকর্মীদেরকে নিয়ে রওনা দিয়ে দেবে। স্বাভাবিক ব্যাপার, দলের নেতা যদি সাথে না থাকে তাহলে কোনো কাজই তো ঠিক মতো করা সম্ভব হয়ে উঠবে না। তো রাজু যখন তার দলের 21 জনকে নিয়ে এবার মাছ ধরতে গেছে, তো গ্রামের একটা ছোট্ট বাচ্চাও আবদার করেছে তাদের সাথে যাওয়ার জন্য এবং রাজু তাকে সাথে করে নিয়েও গেছে। গ্রাম থেকে যাওয়ার পরে সমুদ্রের মধ্যে রাজু যখনই তার মোবাইলে সিগন্যাল পেয়েছে, সে বারবার চেষ্টা করেছে সত্যার সাথে কথা বলার জন্য, কিন্তু সত্যা কিছুতেই তার সাথে কোনো কথা বলেনি। সে রাজুর সাথে কোনো কথা তো বলেনি, বরং সে তার বাবাকে বলেছে যে তাকে যেন অন্য জায়গায় বিয়ে দিয়ে দেওয়া হয়। গ্রামের সবাই যারা রাজু এবং সত্যার কাহিনী জানে, তারা কিন্তু সবাই সত্যাকে মানা করেছে, কিন্তু সত্যা কারোর কথা শোনেনি। তার কথা মতো তার বাবা তার অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। বিয়ে ঠিক হওয়ার পরে সত্য তার হবু বরের সামনে একটাই ডিমান্ড রেখেছে যে সে তাকে বিয়ে করবে, কিন্তু রাজু ফিরে আসার পর। সে রাজুকে বলবে কেন সে রাজুকে বিয়ে করতে পারবে না, তারপরে সে ওই ব্যক্তিকে বিয়ে করবে।
সত্যার হবু বর তার রূপে এতটাই মুগ্ধ ছিল, তারপরে সত্যার এই অনেস্টি দেখে সত্যার প্রস্তাবে সে রাজি হয়ে যাবে। এটা মেনে নেবে যে রাজু ফিরে আসার পরেই সে সত্যাকে বিয়ে করবে। এই পর্যায়ে এসে সিনেমাটা একটা আলাদা ট্র্যাক নিয়ে নেবে। এরপরে আর সিনেমাটা লাভ স্টোরি থাকবে না, সিনেমাটা চলে যাবে একটা ইন্টারন্যাশনাল ইস্যুর দিকে। রাজু এবং তার সহকর্মীরা যেখানে মাছ ধরতে গেছিল, সেখানে একদিন রাত্রেবেলা তারা প্রচন্ড ঝড়ের মধ্যে পড়ে এবং নিজেদেরকে বাঁচানোর পাশাপাশি একটা ডুবন্ত বোটকে বাঁচাতে গিয়ে রাজুদের এন্টার টিম ঢুকে যায় পাকিস্তানের সামুদ্রিক এলাকায় এবং সেখানে পাকিস্তানের নৌবাহিনী তাদেরকে ঘিরে ধরে এবং তাদেরকে অ্যারেস্ট করে পাকিস্তানের জেলে পুরে দেয়। ব্যাপারে পাকিস্তান সরকারের তরফ থেকে খবর পাঠানো হয় ভারত সরকারের কাছে যে 22 জনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের উপর মামলা করা হবে এবং মামলা করে যদি তারা নির্দোষ প্রমাণিত হয়, যদি এটা প্রমাণিত হয় যে তারা টেররিস্ট নয় এবং তারা কোনো ব্যাড ইন্টেনশন নিয়ে পাকিস্তানে প্রবেশ করেনি, তারপরেই তারা ছাড়া পাবে। এরপরে ভারত সরকারের তরফ থেকে রেজিস্ট্রি চিঠি পাঠানো হয় শ্রীকাকুলাম গ্রামে এবং শিক্ষিত হওয়ার সুবাদে সেই চিঠি সত্যাকে দিয়েই পড়ানো হয়। সরকারের তরফ থেকে এই চিঠি পাওয়ার পরে তারা বুঝতে পারে না যে তারা কি করবে, কারণ গ্রামের অধিকাংশ পুরুষই তখন পাকিস্তানের জেলে বন্দী। এখান থেকে সিনেমাটা দুটো আলাদা ট্র্যাক নিয়ে নেবে। একদিকে আমরা দেখতে পাবো রাজু তার সহকর্মীদের নিয়ে পাকিস্তানের জেলে বন্দী, আর অন্যদিকে শ্রীকাকুলাম গ্রামে সত্যা যে কিনা মুখে বলছে সে রাজুকে ভালোবাসে না, অন্যদিকে মনে মনে সে রাজুর বিরহে কাতর। এরপরে সিনেমাতে আমরা একের পর এক কিছু ঘটনা দেখতে পাবো যেগুলো সিনেমাটাকে বেশ আকর্ষণীয় করে তুলবে। এবার আগে আমরা যেটা দেখতে পাবো, রাজু এবং তার সহকর্মীরা পাকিস্তানের যে জেলে বন্দী আছে সেই জেলেরই কিছু উগ্রবাদী কয়েদি যারা কিনা ভারতবর্ষকে পছন্দ করে না, তারা যখন জানতে পারবে যে ভারতবর্ষের লোকেরা এখানে বন্দী আছে, তারা রাজু এবং তার সহকর্মীদেরকে উত্ত্যক্ত করার চেষ্টা করবে। এমনকি রাজুদের টিমের সাথে যে বাচ্চা ছেলেটা ছিল তার সাথে এমন একটা কাজ করবে যেটা কিনা পুরোপুরি ধর্মবিরোধী। অন্যদিকে শ্রীকাকুলাম গ্রামে আমরা দেখতে পাবো যেহেতু গ্রামের সব পুরুষ মানুষ বাইরে গেছে এবং তারা টাকা নিয়ে ফিরে আসেনি, সেই জন্য গ্রামের সমস্ত পরিবার অভাবের মধ্যে রয়েছে। তাদেরকে মুদিখানা থেকে মাল দেওয়া হচ্ছে না এবং ঘরের মালিক এসে ঘর থেকে বের করে দেওয়ার হুমকি দিচ্ছে। এই অবস্থায় গ্রামের সবার পাশে এসে দাঁড়ায় সত্য। আর সেটা কিভাবে? রাজু যাওয়ার আগে সত্যাকে বলেছিল যে তাদের যে লাস্ট পেমেন্টটা ছিল সেই পেমেন্টটা গুজরাটে যার কাছে রাজু এবং তার টিম মাছ বিক্রি করেছে তার থেকে পাওয়া বাকি ছিল। এরপরে সত্যা তার হবু হাজবেন্ডকে নিয়ে গুজরাটের উদ্দেশ্যে রওনা দেয়। গুজরাটে গিয়ে সত্যা তার সাথে দেখা করে এবং সবার পাওনা টাকা ডিমান্ড করে। সেই ব্যক্তি টাকা দিতে অস্বীকার করে। এরপরে সত্যা ওইখানে অনশনে বসে যায়। আশেপাশের সমস্ত লোকজন যখন ঘটনাটা জানতে পারে তখন সবাই সত্যাকে সাপোর্ট করে এবং সবার প্রেসারে পড়ে ওই ব্যবসায়ী সত্যার গ্রামের সবার পাওনা টাকা সত্যাকে হ্যান্ড ওভার করে। সত্যা সেই টাকা নিয়ে গ্রামে ফিরে আসে এবং প্রত্যেকের টাকা প্রত্যেকের ফ্যামিলির হাতে তুলে দেয়। নেক্সট ইনসিডেন্টে আমরা দেখতে পাবো যে ভারতবর্ষের তৎকালীন এক্সটার্নাল ফরেন মিনিস্টার সুষমা স্বরাজ এই ব্যাপারটাকে টেক কেয়ার করবে এবং পাকিস্তান সরকারের সাথে কথা বলে রাজু এবং তার সহকর্মীদের জামিনের ব্যবস্থা করবে। রাজু সহ বাকি 21 জনকে পাকিস্তানের আদালত নির্দোষ মেনে তাদের জামিন মঞ্জুর করে দেবে এবং তাদেরকে ভারতবর্ষে যাওয়ার অনুমতি দিয়ে দেবে। এই খবর পৌঁছে যাবে রাজুর গ্রামে এবং সবাই খুব খুশি হবে। কিন্তু যে মুহূর্তে পাকিস্তানের আদালত এই 22 জনের জামিন মঞ্জুর করবে ঠিক সেই মুহূর্তেই তাদের কাছে একটা খবর আসবে এবং তৎক্ষণাৎ পাকিস্তানি আদালত আবার নির্দেশ জারি করবে যে এই 22 জনকে নিরাপত্তার ঘেরাটোপে আবার যেন জেলে ফেরত নিয়ে যাওয়া হয়। তারা রাজু সহ অন্যান্যরা কিছুতেই বুঝতে পারবে না কেন তাদের সাথে এটা করা হলো। তারা আদালতে দাঁড়িয়ে চিৎকার করতে থাকবে যে আমাদেরকে তো ছেড়ে দেওয়া হয়েছিল, তাহলে আমাদেরকে আবার কেন জেলে পাঠানো হলো। রাজু এবং তার দলের সবাইকে যখন আদালত থেকে আবার জেলে নিয়ে যাওয়া হচ্ছে তখন আমরা দেখতে পাবো পাকিস্তানের রাস্তায় রীতিমতো দাঙ্গা বেঁধে গেছে। কারণ কি? কারণ তখন পাকিস্তানে খবর পৌঁছে গেছে যে ভারতবর্ষের পার্লামেন্টে আর্টিকেল 370 পাস হয়ে গেছে। পাকিস্তানের সর্বত্র রাস্তাঘাটের রীতিমতো প্রতিবাদ শুরু হয়ে গেছে এবং সেটা একটা দাঙ্গার রূপ নিয়ে নিয়েছে। ঠিক সেই সময় রাজু এবং তার দলের সবাইকে নিয়ে পুলিশ ভ্যান যখন জেলে ফিরছিল তাদের উপর অ্যাটাক করা হবে। কারণ পাকিস্তানের উন্মত্ত জনতার একটা অংশ এটা বুঝে যাবে যে ওই পুলিশ ভ্যানের মধ্যে যারা রয়েছে তারা সবাই ভারতীয় হওয়ার দোষে তাদের সবাইকে তারা মারার চেষ্টা করবে। কিন্তু রাজু নিজের বুদ্ধি এবং শক্তি বলে তার দলের সবাইকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাবে। এরপরে জেলার কাছে খবর পৌঁছে যাবে যে রাজু এবং তার দলের লোকজনের উপর উন্মত্ত জনতা অ্যাটাক করেছে, যেভাবে তাদেরকে অ্যাটাক করা হয়েছে তাদের পক্ষে বাঁচা কঠিন। জেলা তখন রীতিমতো চিন্তিত হয়ে যাবে, কারণ এটা একটা ল অ্যান্ড অর্ডারের ব্যাপার। একসাথে 22 জন ভারতীয় কয়েদি যদি মারা যায় সেটা একটা ইন্টারন্যাশনাল ম্যাটার হয়ে যাবে এবং সেটা পাকিস্তানের জন্য একটা বিশাল বড় ইস্যু হয়ে দাঁড়াবে। সেই মুহূর্তে আমরা দেখতে পাই রাজু তার টিমের সবাইকে নিয়ে জেলে ফিরে এসেছে। জেলার রাজুকে জিজ্ঞাসা করে তুমি তো পালিয়ে যেতে পারতে, গেলে না কেন? রাজু তখন জেলারকে বলে আমরা নির্দোষ এবং আমরা সসম্মানে পাকিস্তান থেকে ভারতে ফিরে যাব, আমরা আইন ভেঙে পালিয়ে দেশে ফিরব না। এখানে আমরা দেখতে পাই যে পাকিস্তানের সেই জেলার চোখে রাজু এবং তার সহকর্মীদের প্রতি কিছুটা হলেও সহানুভূতির ছাপ ফুটে ওঠে।
যেহেতু সরকারের তরফ থেকে জামিন হয়ে যাওয়ার পরেও তাদের গ্রামের কাউকেই পাকিস্তানের জেল থেকে ছাড়া হয়নি, শ্রীকাকুলাম গ্রামের অধিবাসীরা আবার যোগাযোগ করার চেষ্টা করে মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্সে। ততদিনে সম্ভবত সুষমা স্বরাজ আর বেঁচে নেই। ডিপার্টমেন্ট থেকে জানানো হয় যে এই মুহূর্তে যদি কেউ কিছু করতে পারে, কেউ যদি কোনো হেল্প করতে পারে, সে হচ্ছে একমাত্র সুষমা স্বরাজের মেয়ে। সুষমা স্বরাজের মেয়ের নাম সম্ভবত ছিল ভাবনা স্বরাজ। এরপরে আমরা দেখতে পাই সত্তা তার গ্রামের আরেকজন মহিলা এবং তার হবু হাজবেন্ডকে নিয়ে চলে আসে দিল্লিতে, এবং দিল্লিতে এসে সে কন্টিনিউ চেষ্টা করতে থাকে সুষমা স্বরাজের মেয়ের সাথে দেখা করার জন্য, কিন্তু সে কিছুতেই দেখা করতে পারে না। পাশাপাশি আমরা এটা দেখতে পাই যে পাকিস্তানের জেলে ভারতীয় পতাকাকে অপমান করার জন্য রাজু এবং পাকিস্তানের জেলের কিছু উগ্রবাদী কয়েদিদের মধ্যে লড়াই হয়। এই লড়াইতে রাজু তৎক্ষণাৎ জিতে গেলেও মারামারি করার দায়ে রাজুকে পানিশমেন্ট করা হয় এবং তাকে প্রচন্ড মারা হয়। পরবর্তীতে আমরা দেখতে পাবো সত্তা অনেক চেষ্টা করার পরে সুষমা স্বরাজের মেয়ের সাথে দেখা করতে পারবে। সে সমস্ত ঘটনা তাকে বলবে। প্রথমে সুষমা স্বরাজের মেয়ে তার কাছ থেকে সময় চাইবে যে ব্যাপারটা অনেকটা ক্রিটিক্যাল, আমার একটু টাইম লাগবে। যেহেতু সত্তার ফ্যামিলি এবং তার হবু হাজব্যান্ডের ফ্যামিলি তাকে প্রেশার দিচ্ছিল গ্রামে ফিরে যাওয়ার জন্য, সুষমা স্বরাজের মেয়েকে সে বলবে আপনার মা আমাদের দুঃখ কষ্টটাকে বুঝেছিল, সেই জন্য সে আমাদের জন্য কিছু একটা করার চেষ্টা করেছিল। আর এই কথা বলার পরে সত্তা যখন চলে যাচ্ছিল তখন সুষমা স্বরাজের মেয়ে তাকে আটকাবে এবং বলবে যে তুমি গ্রামে ফিরে যাও, যে করেই হোক তোমার বিয়ের আগে তোমার গ্রামের সমস্ত লোককে আমি তোমার গ্রামে ফিরিয়ে আনবো। আমরা দেখতে পাবো পাকিস্তানের জেলার কাছে অর্ডার চলে আসে রাজু এবং তার গ্রামের অন্যান্যদেরকে রিলিজ করে দেওয়ার জন্য। কিন্তু যেদিন ছেড়ে দেওয়া হবে সেদিন দেখা যাবে যে তাদের টিমের 21 জনের নাম এসছে, একজনের নাম আসেনি। আর তার কারণ হচ্ছে তার কোনো পরিচয়পত্র ছিল না। তো যেহেতু রাজু থান্ডেল সে দলের নেতা, সে তখন বলে যে আমি ওই ব্যক্তিকে না নিয়ে যাবে না। কারণ থান্ডেল হওয়ার পরে তার মা তাকে এটাই বলেছে যে যখন তোমার টিমের সবাই বিপদে পড়বে সবাইকে আগে উদ্ধার করবে, তারপরে সেই বিপদ থেকে তুমি নিজে বাইরে পা রাখবে। এই জন্য রাজু আবার পাকিস্তানের এরিয়াতে ঢুকে যাবে এবং যে ব্যক্তি যার নাম কিনা লাচ্ছা তার সাথে বসে পড়বে, বলবে যদি যায় তাহলে আমরা দুজন একসাথেই যাবো। পাকিস্তানের জেলার ইন্ডিয়ান এম্বাসির যে সমস্ত অফিসার সেখানে এসেছিল তাদেরকে রিকোয়েস্ট করবে, সেই মুহূর্তে সেখান থেকে ইন্ডিয়ান এম্বাসি সরকারের সাথে কন্ট্যাক্ট করবে এবং রাজুর গ্রামে যে ব্যক্তির কোনো পরিচয়পত্র ছিল না সেই ব্যক্তির পরিচয়পত্র তৈরি করা হবে এবং সেটা ফ্যাক্স করে পাঠানো হবে ওয়াগা বর্ডারে, যেখানে রাজু এবং তার টিমের অন্যান্যদেরকে পাকিস্তান জেল থেকে হ্যান্ড ওভার করা হচ্ছিল ইন্ডিয়ান সরকারের হাতে। এরপরে আমরা দেখতে পাবো রাজু গ্রামে ফিরে আসবে এবং শেষ পর্যন্ত রাজু এবং সত্যার বিয়ে হবে। সত্যার সাথে যে ছেলের বিয়ে ঠিক হয়েছিল সে রাজুর প্রতি সত্যার ভালোবাসা দেখে সত্যাকে রাজুর জন্য স্যাক্রিফাইস করবে। এমনকি পাকিস্তান বর্ডার থেকে রাজু যাতে তাড়াতাড়ি গ্রামে ফিরে আসতে পারবে সেই জন্য প্লেনের টিকিটের ব্যবস্থা সেই করে দেবে। বন্ধুরা, সিনেমার গল্প এখানেই শেষ। তো চলো এবার আমরা চেষ্টা করি এক্সপ্লেনেশনের পরে সিনেমাটাকে একটু রিভিউ করার। সিনেমা রিভিউ করতে গিয়ে আমি প্রথমে যার কথা বলবো সেটা হচ্ছে সিনেমার ডিরেক্টর। সিনেমার ডিরেক্টরের নাম চান্দু মন্দেতি। এই সিনেমার ডিরেক্টরের নাম আমি আগে কোনোদিন শুনিনি। এই সিনেমাটা দেখার পরে এই ডিরেক্টরের নাম যখন আমি উইকিপিডিয়াতে সার্চ করলাম তখন আমি দেখতে পেলাম এই ডিরেক্টরের নির্দেশনায় যে সমস্ত সিনেমা তৈরি হয়েছে তার 3টে সিনেমা আমি আগে দেখেছি, কার্তিকেয়া, কার্তিকেয়া 2 এবং সব্যসাচী। এই লিস্টে দেখার পরে আমার মনে আর কোনো সন্দেহ নেই যে এই থান্ডেল সিনেমাটা এত সুন্দরভাবে সে কি করে তৈরি করলো। সে নো ডাউট একজন এক্সপিরিয়েন্স ডিরেক্টর এবং কাহিনীকে কিভাবে অডিয়েন্সের সামনে প্রেজেন্ট করতে হয় সেটা সে খুব ভালো করেই জানে। থান্ডেল শব্দটার যা মিনিং সেটা শুনে আমাদের মনে হতে পারে যে এটা হয়তো একটা অ্যাকশন সিনেমা। সিনেমার প্রথমার্ধ জুড়ে পুরোপুরি সত্তা এবং রাজুর ভালোবাসার পর্বটাকে দেখানো হয়েছে এবং সেকেন্ড হাফে রাজু যখন বিপদে পড়েছে তো সত্যার কাছে ফিরে আসার জন্য রাজুর যে একটা আপ্রাণ চেষ্টা এবং রাজুকে ফিরিয়ে আনার জন্য সত্যার যে একটা আপ্রাণ প্রচেষ্টা, এও কিন্তু ডিরেক্টর আমাদের এটাই বোঝানোর চেষ্টা করেছে যে দুইজন ব্যক্তির মধ্যে তাদের ভালোবাসার সম্পর্কটা কতটা গভীর। এর মধ্যে হয়তো কিছুটা পলিটিক্যাল ব্যাপার আছে, কিছুটা ইন্টারন্যাশনাল ব্যাপার আছে, আর্টিকেল 370 আছে, সেগুলো গল্পের সাথে সবকিছু নিয়ে ডিরেক্টর গল্পটাকে খুব ভালোভাবেই আমাদের সামনে প্রেজেন্ট করেছে। এরপরে আমি বলবো সিনেমার অভিনেতা অভিনেত্রীদের কথা। এটা বেসিক্যালি দুটো ক্যারেক্টারকে ঘিরে তৈরি হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে সত্তা সাই পল্লবী, দ্বিতীয় হচ্ছে রাজু নাগা চৈতন্য। আমি নাগা চৈতন্য যতগুলো সিনেমা দেখেছি আমি বলবো থান্ডাল সিনেমাতে নাগা চৈতন্য এখন অবধি তার জীবনের শ্রেষ্ঠ অভিনয় করেছে। আর বাকি রইল সাই পল্লবীর কথা। সাই পল্লবীর অভিনয় নিয়ে কোনো কিছু কমেন্ট করা যাবে না। সাই পল্লবী এত ন্যাচারাল এবং এত এক্সপার্ট একজন অভিনেত্রী, সে যদি মুখ দিয়ে কথা নাও বলে তার চোখ এবং মুখের এক্সপ্রেশন দিয়ে সে অভিনয় করতে পারে। ন্যাচারাল অভিনয়ের সামনেও কিন্তু সহজে কেউ দাঁড়াতে পারবে না। বাদ বাকি আমার আর কিছু বলার নেই। সিনেমাটা আমার খুব ভালো লেগেছে এবং আমি 100% বিশ্বাস করি যে এই সিনেমাটা তার বাজেট রিকভার করবে এবং সাই পল্লবী এবং নাগা চৈতন্য দুজনের অভিনয় সবার ভালো লাগবে। আমি অনুরোধ করব সিনেমাটাকে আপনারা হলে গিয়ে দেখুন। সিনেমার পর্দায় সাই পল্লবী, নাগা চৈতন্য এবং সিনেমার যে ক্যানভাসটা সেটা অবশ্যই ভালো লাগবে।
বাদ বাকি আজকের মতো এখানে শেষ করলাম। যদি আমার সিনেমার এক্সপ্লেনেশন এবং রিভিউ আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন এবং বেল বাটন প্রেস করে রাখবেন যাতে আমার পরবর্তী সিনেমা রিভিউ আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস টাইম। সিনেমা দেখুন এবং সিনেমা হলে গিয়ে দেখুন।